দেশের মানুষের মাথা পিছু আয় সঞ্চয় ও বিনিয়োগ কমেছে। পরিসংখ্যান ব্যুরোর তথ্য, কমেছে জিডিপি প্রবৃদ্ধিও। নতুন মুদ্রানীতিতে মূল্যস্ফীতি 7 থেকে 8% নামানোর লক্ষ্য। রমজান সামনে রেখে ফ্যামিলি কার্ডের বাইরে ট্রাক সেলে অতিরিক্ত 9,000 মেট্রিক টন খাদ্যপণ্য বিক্রি করবে টিসিবি। পাবে 12 লাখ পরিবার, জানালেন বাণিজ্য উপদেষ্টা। 6 মাস ধরে বন্ধ রংপুরে হাইটেক পার্ক নির্মাণ কাজ। ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান চলে যাওয়ায় অনিশ্চিত, প্রকল্পের ভবিষ্যৎ শুরু করতে তৎপর জেলা প্রশাসক। বসন্ত ভালোবাসা ও মাতৃভাষা দিবসের বাজার ধরতে প্রস্তুত রংপুরের ফুল চাষিরা। সবকিছু ঠিক থাকলে প্রায় 1 কোটি টাকা ব্যবসার আশা। এবং ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানিতে 25% শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের। উদ্বিগ্ন কানাডা, যুক্তরাজ্য। কোন কোন দেশ আওতায় আসবে এখনও অস্পষ্ট। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। মূল্যস্ফীতি 7 থেকে 8% নামিয়ে আনার লক্ষ্যে চলতি অর্থ বছরের দ্বিতীয়ার্ধের জন্য মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। অপরিবর্তিত রাখা হয়েছে সুদ হার। বিনিয়োগ বাড়ার আশাও খুব একটা নেই। তাই বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ধরা হয়েছে আগের মতোই 10%-এর নিচে। মুদ্রানীতি ঘোষণা অনুষ্ঠানে গভর্নর জানান, পাচারের অর্থ ফেরাতে অন্যতম বাধা আন্তঃমন্ত্রণালয়ের সমন্বয়হীনতা। জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে কর্তৃত্ববাদী সরকারের পতন হয়। এর ফলে দেশের আর্থিক খাতে সংস্কারের সুযোগ তৈরি হয়েছে। তারই প্রেক্ষিতে 3টি টাস্ক ফোর্স গঠন করা সহ সুশাসন প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। নতুন মুদ্রানীতির শুরুতে এমন কথা তুলে ধরে বলা হয়, মূল্যস্ফীতিকে আসছে জুনের মধ্যে 7 থেকে 8% নামিয়ে আনতে আগের মতোই সংকোচনমুখী মুদ্রানীতিতে থাকছে কেন্দ্রীয় ব্যাংক, যেখানে নীতি সুদ হার ও বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি অপরিবর্তিত রাখা হয়েছে। আমরা চাই ইনফ্লেশনটা যেন জুন মাসের শেষে, অর্থাৎ জুন মাসের ডেটা যখন আসবে, এটা যেন 7-8%-এর মধ্যে থাকে। মুদ্রানীতিতে বলা হয়, বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ঊর্ধ্বমুখী থাকায় বাংলাদেশের রফতানি ও রেমিটেন্স আয় বাড়বে। আর আন্তর্জাতিক বাজারে খাদ্যপণ্যের দাম কমা, দেশে বোরোসহ কৃষি পণ্যের উৎপাদন ভালো হওয়া এবং মুদ্রা বিনিময় হারের স্থিতিশীলতা ধরে রেখে মূল্যস্ফীতিকে কমিয়ে আনা হবে বলে জানান গভর্নর। এরিয়াসটাও সেটেল হয়ে গেছে অনেকাংশে, কাজে নতুনভাবে আমাদের বড় রকমের কোনো চাপ এক্সচেঞ্জ রেটের উপর আমরা পড়বে না। এক্সচেঞ্জ রেটের উপর চাপ যদি না পড়ে, তাহলে আমাদের ডিমান্ড ম্যানেজমেন্ট পলিসি সাপোর্টে আমাদের ইনফ্লেশনটা আস্তে আস্তে কমে আসবে। এ সময় পাচার করা অর্থ প্রসঙ্গে গভর্নর জানান, এক্ষেত্রে বিদেশের সহায়তা নেওয়া হচ্ছে, তবে দেশের মধ্যে আন্তঃমন্ত্রণালয়ের সমন্বয়ের দুর্বলতা আছে আর টাকা ফেরানো সময় সাপেক্ষ বলেও জানান। আমরা অ্যাসেট রিকভারির ব্যাপারে আমরা বড় রকমের উদ্যোগ নিয়েছি। জয়েন্ট ইনভেস্টিগেশন টিম ফর্ম করা হয়েছে এবং এই ব্যাপারে আমরা প্রতিদিনই ইন্টারন্যাশনাল ক্রাইম এজেন্সি যেগুলো আছে তাদের কাছ থেকে আমরা সহায়তা পাচ্ছি। মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন আঞ্চলিক সংঘাত, বৈশ্বিক ঋণের বাজারে টালমাটাল পরিস্থিতি ও কিছু দেশ বাণিজ্য সংরক্ষণ নীতি গ্রহণ করার মতো চ্যালেঞ্জগুলো বাংলাদেশের সামনে আছে বলে মুদ্রানীতিতে তুলে ধরা হয়। ধন্যবাদ। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। দেশের মানুষের মাথা পিছু আয় কমেছে, এমন তথ্য জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS। সংস্থাটির হিসেবে জিডিপি প্রবৃদ্ধিও কমেছে গত অর্থ বছর। কমেছে সঞ্চয় ও বিনিয়োগ। এ সময় অর্ধেকের বেশি কমেছে শিল্প খাতের প্রবৃদ্ধি। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে অর্থনৈতিক পরিস্থিতি জানতে শ্বেতপত্র তৈরির উদ্যোগ নেয়। তাতে উঠে আসে গেল সরকারের সীমাহীন লুটপাট ও অনিয়মের তথ্য, যেখানে বলা হয় আগের সরকার অর্থনীতিকে ফুলিয়ে ফাঁপিয়ে দেখাতে জিডিপির প্রবৃদ্ধি বেশি দেখিয়েছে। 2023-24 অর্থ বছরের মোট দেশজ উৎপাদন বা জিডিপির সাময়িক হিসেবে প্রবৃদ্ধি দেখানো হয়েছিল 5.82%। সোমবারে চূড়ান্ত হিসেবে তা 1.6% কমে হয়েছে 4.22%। 3 বছরের মধ্যে এই হার সবচেয়ে কম। চূড়ান্ত হিসেবে গেল অর্থ বছরের জিডিপির মোট আকার দাঁড়িয়েছে 50,027 বিলিয়ন টাকা বা $450 বিলিয়ন। সাময়িক হিসেবে দেখানো হয়েছিল $459 বিলিয়ন।
জিডিপির 3টি বড় খাতের মধ্যে চূড়ান্ত হিসেবে কৃষি প্রবৃদ্ধি 3.30%, সেবা খাতে 5.09% আর সবচেয়ে খারাপ অবস্থায় আছে শিল্প খাত। এ খাতের প্রবৃদ্ধি সাময়িক হিসাবের তুলনায় অর্ধেক কম, চূড়ান্ত হিসাবে দাঁড়িয়েছে 3.51%। গেল অর্থ বছরে সরকারি বেসরকারি মিলিয়ে বিনিয়োগের অনুপাত ছিল জিডিপির 30.70%। অন্যদিকে দেশজ সঞ্চয়ের পরিমাণ ছিল জিডিপির 23.96% আর জাতীয় সঞ্চয় হয়েছে জিডিপির 28.42%। এদিকে বিবিএস এর চূড়ান্ত হিসেবে কমে এসেছে মাথাপিছু আয়ের পরিমাণও। গেল অর্থ বছরে এই আয় ছিল $2,738, যা আগের অর্থ বছরের চেয়ে $46 কম। ডলারের দাম বেড়ে যাওয়ায় কমেছে এই আয়। টাকার অঙ্কে 2023-24 অর্থ বছরে মাথাপিছু আয় ছিল $3,04,102 টাকা আর 2022-23 অর্থ বছরে $2,73,360 টাকা। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। দর্শক, অর্থ বাণিজ্যের নানা খবরের পাশাপাশি এখন আমরা আলোচনা করব মুদ্রানীতি, বিনিয়োগ সহ অর্থনীতির বিভিন্ন দিক নিয়ে। আর এর জন্য আমাদের সঙ্গে যোগ দিয়েছেন গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির জ্যেষ্ঠ গবেষক তৌফিকুল ইসলাম খান। তৌফিকুল ইসলাম খান, আপনাকে স্বাগত এই সময়ের বাণিজ্যে। ধন্যবাদ। গতকাল মুদ্রানীতি ঘোষণা করা হলো। এবারের মূল লক্ষ্য ধরা হলো মূল্যস্ফীতির লাগাম টেনে ধরা। জুনের মধ্যে 7 থেকে 8% নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সুধার আগের মতোই রাখা হয়েছে, অপরিবর্তিত রাখা হয়েছে। কি আভাস দিচ্ছে? না, আমি মনে করি যে মুদ্রানীতিতে আগের যেই ধারাটা এটাকেই ধরে রাখা হয়েছে, নতুন করে যে তার যেই নীতি অবস্থান এটা সেই অর্থে পরিবর্তন হয়নি। যেটা বিষয় সেটা হলো যে এখানে কিছুটা তারা আশা করছেন যে শেষ সময়ে এসে হয়তো ব্যক্তি খাতের ঋণ প্রবাহ আর একটু বাড়বে, কিন্তু সার্বিকভাবে যে নীতি সুদের হার সেটাকে একই রাখা হয়েছে। এবং মূল লক্ষ্যটা আপনারা জানেন যে গত প্রায় 3 বছরের বেশি সময় এখন মানে একটা মূল্যস্ফীতি খুবই খারাপ জায়গায় আছে। তো মূল্যস্ফীতির যদিও মুদ্রানীতি একমাত্র মানে আমাদের ইনস্ট্রুমেন্ট না, পলিসি ইনস্ট্রুমেন্ট না, কিন্তু মুদ্রানীতির একটা ভূমিকা আছে। আর সেই দিক থেকে মুদ্রানীতিকে কেন্দ্রীয় ব্যাংক বড়ভাবে ব্যবহারের নীতিতে নিয়েছেন এবং বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় নেওয়ার পরে নতুন গভর্নর যখন এই পদে আসেন তিনি এই ব্যাপারে তার এই যে মানে মূল্যস্ফীতিকে কমানোটাকেই তার অন্যতম প্রধান লক্ষ্য হিসেবে দিচ্ছে। আমি যদি বলি যে খুব সহজ করে ওনার প্রধান 3টি লক্ষ্যের ভিতরে একটা হলো মূল্যস্ফীতি কমানো, 2 হলো ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফেরানো, আর 3 হলো আমার বৈদেশিক লেনদেনের মধ্যে একটা স্থিতাবস্থা নিয়ে আসা। আর ফলে সেই দিকে লক্ষ্য রেখেই আমার মনে হয় যে ওনারা এটাকে করেছেন এবং নীতির এখন খুব সহসা পরিবর্তন হবে না, এইটাই ওনারা বলছেন। আপনি বললেন খুব বেশি পরিবর্তন হয়নি, সুদহার থেকে শুরু করে বেশ কিছু বিষয় অপরিবর্তিত আছে আগের মতোই। তো এই অপরিবর্তিত রেখে কি জুনের মধ্যে 7-8% মূল্যস্ফীতি নামিয়ে আনা সম্ভব? এইটা বলা কঠিন। এটা বলা এই জন্য কঠিন কারণ যে আমি যেটা বললাম যে মুদ্রানীতি একমাত্র আসলে পলিসি ইনস্ট্রুমেন্ট হিসেবে কাজ করবে না। মুদ্রানীতির যেই ধরনের মূল্যস্ফীতিকে কমায় এটা সাধারণত খাদ্য বহির্ভূত, আমরা কোর ইনফ্লেশন বলি টেকনিক্যাল ভাষায়। তো সেইটাই অনেক বেশি কাজ করে, কারণ চাহিদাটাকে কমিয়ে নিয়ে আসে আপনাকে ঋণ প্রবাহ কমিয়ে বা মুদ্রার প্রবাহ কমিয়ে। তো সেই দিক থেকে সেইটার একটা কার্যকরী ভূমিকা আছে, কিন্তু একই সাথে অন্য জায়গাগুলোতেও কাজ করতে হবে। ফলে কেন্দ্রীয় ব্যাংক একা এটাকে নামিয়ে আনবেন এটা আমি মনে করি না। আমি মনে করি যে একই সাথে আমার যেই সরবরাহ বাড়ানোর দিকে যে আমার একটা মনোযোগ থাকা সেটা থাকতে হবে, এবং সেটা তো ওনারা একা পারবেন না। ওনাদের হয়তো কৃষিতে ঋণ প্রবাহটা ওনাদের বাড়াতে হবে, ধরেন আমি এক্সাম্পল দিয়ে বলছি। একই রকমভাবে আপনার এখানে আমরা জানি যে সুশাসনের একটা অভাব আছে, চাঁদাবাজি আছে। তো সেইগুলোকে রক্ষা করতে হলে আপনি এমনকি মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো মন্ত্রণালয়গুলোকে কাজ করতে হবে। ফলে ওভারঅল মূল্যস্ফীতিটা কমানো কেন্দ্রীয় ব্যাংকের একার দায়িত্ব এটা আমি মনে করি না। এটা যদি কেউ চিন্তা করেন এটা একটা অসম্পূর্ণ আলোচনা হবে, কিন্তু কেন্দ্রীয় ব্যাংক যেটা চেষ্টা করছে সেটা হলো তার দৃষ্টিভঙ্গি থেকে সেই জায়গাটাতে তারা অব্যাহতভাবে চেষ্টা রাখবেন এবং তার নীতির অবস্থানের কোনো পরিবর্তন করেন নাই, এইটাকেই ওনারা বলছেন। আমার জন্য যেটা চিন্তা সেটা হলো যে আমি এর ভিতরে আমি ভেবেছিলাম যে মুদ্রানীতিতে খুব স্পষ্টভাবে তার একটা নির্দেশনা থাকবে যে আমরা কিভাবে কৃষিতে বা ছোট ব্যবসায়ী যারা আছেন সেই জায়গাটাতে আমরা ঋণ প্রবাহ বাড়ানোর জন্য তিনি
বিশেষভাবে কোনো নির্দেশনা, কোনো পলিসি ইনস্ট্রুমেন্ট ব্যবহার করবেন কিনা, কিন্তু সেই জায়গাটায় এখনও কোনো স্পষ্টতা আসেনি। আমি মনে করি যে সামনের মাসগুলোতে এই জায়গাটাতে একটা বড় তাদের নীতি পদক্ষেপ দরকার। আমরা প্রতিবেদনে দেখছিলাম বিনিয়োগ বাড়ার আশাও খুব একটা নেই, সেক্ষেত্রে মূল্যস্ফীতির লাগাম টেনে ধরা, কর্মসংস্থান তৈরি করা, এগুলোতে কোনো প্রভাব পড়বে কিনা সর্বোপরি অর্থনীতিতে? আমি মনে হয় যে কর্মসংস্থানের বিষয়টি অত বড়ভাবে কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রানীতিতে তারা ফোকাস করেন নাই, তারা অনেক বেশি মূল্যস্ফীতিতে করছেন। এখানে অর্থনীতির মধ্যে কিছুটা আমরা বলি ট্রেড অফ থাকে, একটা করলে আরেকটা করা খুব কঠিন হয়। বিনিয়োগ পরিস্থিতির কথা যদি বলি, বিনিয়োগ পরিস্থিতি আসলে কঠিন আছে, কারণ অর্থনীতির যেই টালমাটাল অবস্থার ভিতরে আছে তাতে নতুনভাবে বিনিয়োগ করাটা কঠিন। ফলে আপনি দেখবেন হয়তো গত বছরেও আপনি দেখেন যদি যখন 2024 সালের জুন মাস পর্যন্ত যে হিসাবটা পরিসংখ্যান ব্যুরো দিল, সেখানেও বিনিয়োগ কিছুটা কমেছে। এখন নতুন বিনিয়োগ আসার ক্ষেত্রে অর্থনীতির ভিতরে যে শৃঙ্খলা ফেরানো, আমার মূল্যস্ফীতি কমানো, টাকার বিনিময় হারের মধ্যে স্থিতাবস্থা আনা, আমার সরকারের যে আর্থিক সক্ষমতা, রাজস্ব আদায় বাড়ানো এবং খরচের ভেতরে সুশাসন আনা, এই বিষয়গুলো কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে। সুতরাং ওই জায়গাটাতে আমার অর্থনীতি যদি সংহত হয় কিছুটা, তাহলে আমার ভবিষ্যতে বিনিয়োগ আসবে। সুতরাং সেই দিকে আমার যে প্রোগ্রেসটা হচ্ছে কিনা, আমার আর্থিক খাতের ভেতরে শৃঙ্খলা ফিরে আসছে কিনা, সেই জায়গায় সুশাসন প্রতিষ্ঠা হচ্ছে কিনা, সেই বিষয়গুলো হয়তো বিনিয়োগকারীদের সামনে আরও উৎসাহিত করবে। সুতরাং আগামী 6 মাসেও আমি মনে করি যে অর্থনীতি সংহত করার বিষয়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এবং কারণ এটার সাথে কিন্তু একইভাবে আপনার নির্ভর করবে হলো যে আপনি জ্বালানি সরবরাহ করতে পারবেন কিনা, আমার আসলে সক্ষমতা আছে কিনা, আমি তো আমদানি করি, তো সেই সক্ষমতাগুলোকে তৈরি করতে হলে আমার অর্থনীতির শৃঙ্খলা দরকার, এবং তাহলে আমি মনে করি যে সামনের দিনে বিনিয়োগকারীরাও উৎসাহিত হবেন। কিন্তু আপাতত ফোকাসটা শুড বি অন ইকোনমিক ডিসিপ্লিন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য মতে বাংলাদেশের মানুষের মাথাপিছুর আয় কমেছে, একই সঙ্গে জিডিপি প্রবৃদ্ধিও কমেছে। মুদ্রানীতিতে বলা হয়েছে জিডিপি প্রবৃদ্ধি বাড়ানোটাই মূল লক্ষ্য না, মূল্যস্ফীতি কমানোটাই লক্ষ্য। যেমনটা আমরা বলছিলাম যে জিডিপি প্রবৃদ্ধি কমা, মাথাপিছু আয় কমা, এই বিষয়টি অর্থনীতির জন্য কি ইঙ্গিত দিচ্ছে? না, প্রবৃদ্ধি কমেছে গত অর্থ বছরে, তারপরে আমি মনে করি যে আপনার এই প্রবৃদ্ধির হিসাবের ভিতরে আমরা যখন অর্থনীতি শ্বেতপত্র করেছি, হিসাবের ভিতরেও কিছুটা কারিগরি দুর্বলতাও আছে, কিছুটা তো রাজনৈতিক প্রভাব ছিল, কারিগরি দুর্বলতাও আছে। ফলে পুরোপুরি রিফ্লেক্ট করে কিনা এটা নিয়েও আমাদের সন্দেহ আছে। যেমন বিশেষ করে সেবা খাতে আপনি দেখবেন যে এই 3টি খাতের ভিতরে সেবা খাত এখনও প্রায় 5% করেছে, কিন্তু ওখানে আসলে তথ্য উপাত্তের ঘাটতি আছে। বড় দেখেন আপনি চিন্তার যেটা আসছে, এটা কিন্তু আমি গত অর্থ বছরের কথা বলছি, যখন শেখ হাসিনার সরকার ছিলেন, জুলাই থেকে সেপ্টেম্বরের হিসাবটা পরিসংখ্যান ব্যুরো দিয়েছে, সেখানেও কিন্তু ওভারঅল ইকোনমির প্রবৃদ্ধি 1-1.5% মতো হয়েছে, এটা তারা পূর্বাভাস দিয়েছেন আর কি, প্রাথমিক প্রাক্কলন। তো সেই দিক থেকে আমি মনে করি অর্থনীতির ভিতরে যে বিশৃঙ্খলা ছিল, যে একটা দুঃশাসন ছিল, ওটার ভিতরে যে বড় ধরনের লুটপাট হয়েছে, সেইটার প্রভাব কিন্তু আপনার অর্থনীতিতে এমনি পড়া শুরু করেছিল। এখন সেটা আপনি তথ্য উপাত্ত দিয়ে ঢেকে রেখে আরও ক্ষতি করছিলেন। আমার মনে হয় যে তথ্য উপাত্তকে আরও বেশি ভালো করে এবং নীতি প্রণয়নের জন্য সঠিকভাবে এটাকে পরিমাপ করার দরকার। এখন আমরা যেটা বুঝতে পারি যে অর্থনীতি কিছুটা আমার প্রবৃদ্ধি গতিশ্লথ হবে, কিন্তু সামনের দিনে যদি আমরা ওই একই বললাম যে আমি সুশাসনের জায়গাগুলো আনতে পারি, আমি আর ফান্ডামেন্টাল ইকোনমিক প্রিন্সিপালসগুলোকে যদি আমি ঠিক রাখতে পারি, তাহলে আমার আবার অর্থনৈতিক ট্র্যাকে আসার সুযোগ রয়েছে। তথ্য উপাত্তের কথায় যেহেতু আপনি আসলেন, আমরা বিভিন্ন সময় বিভিন্ন পরিসংখ্যান দেখি, যেমন আমরা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর রেফারেন্সে কিছু তথ্য আপনাকে বললাম কিছুক্ষণ আগে। এই তথ্য উপাত্তগুলো কতটা ভরসাযোগ্য কিংবা শতভাগ সত্য কিনা আপনার কি মনে হয়? আমরা তো যখন অর্থনীতি শ্বেতপত্র করেছি আমরা বলেছি যে এটার মধ্যে বড় গলদ আছে, এখানে ভেতরে রাজনৈতিক প্রভাব ছিল এবং তার সাথে যারা এটার তৈরি করতেন তারাও এটার সাথে কেউ কেউ জড়িয়ে গেছিলেন। একই রকমভাবে এখানে বড় ধরনের কারিগরি দুর্বলতা আছে। অনেক যেমন জিডিপির হিসাব যদি আমি বলি, অনেকগুলো সেক্টরের হিসাব আছে যেটা আসলে ঠিক আমি বলি যে আমরা বলি রিয়েল টাইম ডেটা, মানে ওই সময়কার তথ্যের উপরে নির্ভরশীল না, পুরনো তথ্যকে ব্যবহার করে প্রাক্কলন করা হতো। তো সেইটা এখনকার অর্থনীতির ভিতরে কিন্তু আপনার সঠিক হিসাব দেয় না। তো যে কারণে আমি বলছি যে এখন যেহেতু প্রভাবমুক্ত হচ্ছে, যেমন আপনার শিল্প উৎপাদনের যেই তথ্যগুলো, এগুলো অনেক বেশি আপনার প্রতি মাসেই পরিসংখ্যান ব্যুরো নিচ্ছেন, বিভিন্ন তাদের যে জরিপ করার পদ্ধতি আছে।
সুতরাং সেইখানে রিফ্লেকশনটা যতখানি ভালো হচ্ছে, আপনার সেবা খাতের ভেতরে কিন্তু অতখানি ভালো হচ্ছে না। আবার কৃষির উৎপাদন নির্ণয়ের ক্ষেত্রে এখনও তাদের কারিগরি দুর্বলতা রয়ে গেছে। আর কৃষি খাতের ভেতরে বিশেষত আপনি যখন মৎস্য খাত বা যেটা আমার প্রাণীজ সম্পদ খাত আছে সেইগুলো কিন্তু, বা আমার বনজ সম্পদ আছে, এগুলোর ভিতরে দুর্বলতা এখনও স্পষ্ট, এবং এইটার তথ্য কিন্তু সরাসরি পরিসংখ্যান ব্যুরো কিন্তু তৈরি করে না। তো ওই জায়গাগুলোর দুর্বলতা, মানে রাজনৈতিক প্রভাব থেকে হয়তো আমরা বেরিয়ে হচ্ছি এখন, কিন্তু কারিগরি দুর্বলতাগুলো এখন আসলে ভালো করে মনোযোগ দেওয়া দরকার। এবং সবচাইতে গুরুত্বপূর্ণ হলো পরিসংখ্যান তৈরিতে পেশাদারিত্ব এবং স্বাধীনতা প্রণয়ন করাটা জরুরি। জি, আমরা অর্থনীতির এই পর্যায়ে সবাই চাচ্ছে অর্থনীতির সংস্কার। গতকাল মুদ্রানীতি ঘোষণা অনুষ্ঠানে গভর্নর বলেছিলেন যে পাচারের অর্থ ফেরাতে অন্যতম বাধা হচ্ছে আন্তঃমন্ত্রণালয়ের সমন্বয়হীনতা। আপনার কি মনে হয় সমন্বয়হীনতাটা কোথায় এবং এটাকে সমাধান কেন করা যাচ্ছে না, কিভাবে করা সম্ভব? দেখেন, একই রকম ভাবে বলবো যে কেন্দ্রীয় ব্যাংকের আমরা মানে সরাসরি কিন্তু আনা সম্ভব না। আমি যেটা মনে করি যে প্রথম তো আমার কেসগুলোকে তৈরি করতে, যে অর্থ পাচার হয়েছে এটা ওখানে বিচারিক প্রক্রিয়া আছে, সুতরাং অনেকগুলো মন্ত্রণালয়ের কিন্তু এখানে দায়িত্ব আছে। সুতরাং ওই সমন্বিত কর্মপদ্ধতিটা তৈরি করা এবং সেটাকে সঠিকভাবে সময় মতো বাস্তবায়ন করাটা এখন খুবই জরুরি। এটাতে খুবই সিরিয়াসলি আমি মনে করি যে স্পেশাল টিম নিয়মিত ভিত্তিতে এটাকে মনিটর করা উচিত। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা আলোচনা করছিলাম অর্থনীতির বিভিন্ন বিষয়, যেমন বিনিয়োগ, মুদ্রানীতি সহ আরও বিভিন্ন বিষয় নিয়ে। আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হয়েছিলেন সিপিডির জ্যেষ্ঠ গবেষক তৌফিকুল ইসলাম খান। রমজান সামনে রেখে ফ্যামিলি কার্ডের বাইরে সারা দেশে ট্রাক সেলের মাধ্যমে অতিরিক্ত 9,000 মেট্রিক টন খাদ্যপণ্য বিক্রি করবে টিসিবি। এতে বাজার পরিস্থিতি সহনীয় থাকবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। সকালে খুলনায় টিসিবির পণ্য বিক্রি উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন তিনি। এই মাসের 24 তারিখের ভিতরেই যত কার্ডের অ্যাক্টিভেশন বাকি আছে এটা ইনশাল্লাহ অর্জিত হবে এবং এর বিনিময়ে সুবিধাভোগীদের সংখ্যা আরো বৃদ্ধি পাবে। এই সংখ্যাকে আরো বাড়ানোর জন্য 12 লক্ষ অতিরিক্ত পরিবারকে রমজানের শেষ দিন পর্যন্ত এই ট্রাকসেল কার্যক্রম চালু থাকবে। খুলনায় শুরু হয়েছে টিসিবি ট্রাকসেলের আনুষ্ঠানিক কার্যক্রম। বিস্তারিত জানাতে নগরীর শিববাড়ি মোড়ে আছেন সহকর্মী আব্দুল্লাহ আল মামুন রুবেল। সরাসরি যাচ্ছি তার কাছে। ট্রাকসেলের মাধ্যমে উন্মুক্তভাবে পণ্য বিক্রি কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে খুলনায়। কিছুক্ষণ আগে সকাল 10টায় এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন এবং তিনি জানিয়েছেন ফ্যামিলি কার্ডের বাইরেও কিন্তু আসলে এখানে যার উন্মুক্তভাবে নিম্ন আয়ের মানুষের জন্য পবিত্র রমজান উপলক্ষে এবং শবে বরাত উপলক্ষে এই কার্যক্রম শুরু হয়েছে এবং এই কার্যক্রম কিন্তু আজকে খুলনা শিববাড়ি মোড়ে এখানে দেখতে পাচ্ছি যে নিম্ন আয়ের মানুষরা এই কার্যক্রমের অংশ হিসেবে পণ্য কিনতে ভিড় করেছে এবং তারা জানিয়েছেন যে কিছুটা কম মূল্যে পণ্য কিনতে পেরে তারা আসলে সন্তুষ্টি প্রকাশ করেছেন। টিসিবি সূত্রে জানানো হয়েছে যে এখানে কিন্তু আজকের পর আগামী 20 তারিখ থেকে খুলনার প্রতিদিন খুলনায় মোট 10টি পয়েন্টে 10টি ট্রাকের মাধ্যমে এই পণ্য বিক্রি করা হবে এবং প্রতিটি গ্রাহক মানে প্রতি গ্রাহক 2 কেজি করে 2 লিটার সয়াবিন তেল, 1 কেজি চিনি, 2 কেজি ছোলা, আধা কেজি খেজুর কিন্তু আসলে ক্রয় করতে পারবে। টিসিবির পণ্য বিক্রির খবরের পর থেকে কিন্তু আজকে সকাল থেকে আমরা দেখেছি শিববাড়ি মোড়ে নিম্ন আয়ের মানুষরা আসলে ভিড় করেছেন এবং তারা আসলে বলছেন যে এই ট্রাকসেল কার্যক্রম যেটি আসলে উন্মুক্তভাবে যে ট্রাকসেল কার্যক্রম অর্থাৎ ফ্যামিলি কার্ড বাইরে যে কার্যক্রম সেই কার্যক্রম কিন্তু বিগত সরকারের সময় বন্ধ করে দেওয়া হয়েছিল এবং সেই কার্যক্রম পুনরায় শুরু হওয়ায় তারা আসলে সন্তুষ্টি প্রকাশ করেছেন। একটু বলে রাখি, বাণিজ্য উপদেষ্টা যেটি জানিয়েছেন সেটি হচ্ছে গিয়ে ফ্যামিলি কার্ডে যারা আসলে গ্রাহক আছেন এর বাইরেও কিন্তু সারা দেশের বিভাগীয় শহরগুলোতে এবং এর বাইরে 5টি বড় জেলা শহরে এই উন্মুক্ত ট্রাকসেল কার্যক্রম চলবে এবং সেখানে কিন্তু 9,000 মেট্রিক টন অতিরিক্ত পণ্য কেনা হয়েছে এই উন্মুক্তভাবে পণ্য বিক্রির জন্য এবং 12 লাখ গ্রাহক কিন্তু এই সুবিধার আওতায় আসবেন এবং এর মাধ্যমে বাণিজ্য উপদেষ্টা আশা করছেন যে বাজারের যে কিছুটা ঊর্ধ্বমুখী পরিস্থিতি সেটি আসলে অনেকটা সহনীয় হয়ে আসবে। আমরা একটু বলে রাখি, এখানে কিন্তু আমরা দেখছি যে কার্যক্রম চলছে সে কার্যক্রম
কার্যক্রম কিন্তু সকালে যে কার্যক্রম শুরু হয়েছিল সেটি এখন অনেকটা শেষ পর্যায়ে। এই ট্রাকে কিন্তু 250 জন পরিবারকে কিন্তু যে টিসিবির পণ্য বিক্রি সেটি দেওয়া হবে। সকাল 10টার যে কার্যক্রম শুরু হয়েছে এখনো কিন্তু লম্বা লাইন রয়েছে এবং বিক্রি কিন্তু প্রায় শেষ পর্যায়ে আমরা জানতে পেরেছি। তো আমার কাছে এই ছিল খুলনা থেকে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমের সবশেষ খবর। টিসিবি ট্রাক্সেল কার্যক্রমের সবশেষ খবর জানছিলাম খুলনা থেকে। এবার জানাবো পুঁজিবাজারের খবর। গতকাল ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শেষের পর আজ ইতিবাচক ধারায় লেনদেন শুরু হয় ঢাকার পুঁজিবাজারে। এই মুহূর্তের বাজার পরিস্থিতি জানাতে সরাসরি যাচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই এর ওয়েবসাইটে। গতকাল যেমনটা বলছিলাম যে 3 সূচকে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছিল ঢাকার পুঁজিবাজারে। আজকে এখন পর্যন্ত ঢাকার পুঁজিবাজারের চিত্রটা বেশ আশাব্যঞ্জকই বলা যায়। প্রধান সূচক এখন পর্যন্ত 18.71 পয়েন্ট বৃদ্ধি পেয়েছে এবং ডিএসই এস সূচক বা সরিয়া সূচক এখন পর্যন্ত 4.51 পয়েন্ট বৃদ্ধি পেয়েছে এবং বাছাইকৃত সূচক DAX30 সূচক এখন পর্যন্ত পয়েন্ট বেড়েছে 4.07 পয়েন্ট এবং এখন পর্যন্ত টাকার অঙ্কের লেনদেনের পরিমাণটাও বেশ ভালোই আশা দেখাচ্ছে। ঢাকার পুঁজিবাজারে লেনদেন হয়েছে এখন পর্যন্ত 1 ঘন্টার কিছু বেশি সময়ে 227.24 টাকা এবং যেসব কোম্পানিগুলো লেনদেনে অংশগ্রহণ করেছে আজকের পুঁজিবাজারে সেসব কোম্পানিগুলোর মধ্যে 237টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে এবং কমেছে মাত্র 75টি কোম্পানির শেয়ারের দাম এবং অপরিবর্তিতও আছে 75টি কোম্পানির শেয়ারের দাম। এবং প্রধান সূচকের যদি সকাল থেকে একটু দেখাই, প্রধান সূচকে সকাল থেকে ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল। 10:25-এর দিকে কিছুটা নিম্নমুখী প্রবণতা দেখা দিল। 10:30-এর পর থেকে 10:30টার পর থেকে 11টা পর্যন্ত আবারও ছিল ইতিবাচক ধারায়। 11টার পর থেকে কিছুটা নিম্নমুখী প্রবণতা দেখা গেল। এখন পর্যন্ত যেমনটা বলছিলাম যে 18.71 পয়েন্ট কিন্তু বেড়েছে প্রধান সূচক এবং গতকালকের দিনও শেষ হয়েছিল 3 সূচকে ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে এবং গতকাল ঢাকার পুঁজিবাজারে লেনদেন হয়েছিল 420 কোটি টাকা এবং আজ 227 কোটি 24 লাখ টাকা যে ঢাকার পুঁজিবাজারে লেনদেন হয়েছে। এই টাকার মধ্যে কোন কোম্পানিগুলো কিভাবে অংশগ্রহণ করেছে, কোন কোম্পানিগুলো কত টাকা লেনদেন করেছে তা যদি দেখি, প্রথম দুইটি রয়েছে ব্যাংক খাতের প্রতিষ্ঠান। প্রথমে রয়েছে পূবালী ব্যাংক। পূবালী ব্যাংক এখন পর্যন্ত ঢাকার পুঁজিবাজারে লেনদেন করেছে 8.87 লাখ টাকা। ডাচ বাংলা ব্যাংক আছে 2 নম্বরে। ডাচ বাংলা ব্যাংক এখন পর্যন্ত ঢাকার পুঁজিবাজারে লেনদেন করেছে 7.88 লাখ টাকা, অর্থাৎ প্রায় 8 কোটি টাকা লেনদেন করেছে ডাচ বাংলা ব্যাংক। 3 নম্বরে আছে সোনালী পেপার, 4 নম্বরে আছে বেস্ট হোল্ডিং, 5 নম্বরে আছে আলহাজ টেক্সটাইলস এবং এখন পর্যন্ত 3 সূচকেই ঊর্ধ্বমুখী প্রবণতা সকাল থেকেই দেখা যাচ্ছে এবং গতকালও সকাল থেকে শুরু হয়েছিল, দেখা যাচ্ছিল ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে এবং দিন শেষও হয়েছে ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে এবং আজকে এখন পর্যন্ত 3 সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা অনেকটাই আশার আলো দেখাচ্ছে ঢাকার পুঁজিবাজারে। তো এই ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই এর সবশেষ আপডেট। 4 বছর পর আবারও চালু হতে যাচ্ছে গাইবান্ধার রংপুর চিনিকল। এতে খুশি স্থানীয়রা। মিলের নিজস্ব খাবারের পাশাপাশি স্থানীয় কৃষকরা প্রস্তুতি নিচ্ছেন আখ চাষে। কর্তৃপক্ষ বলছে বন্ধ 6টি চিনিকলের মধ্যে রংপুর চিনিকল 3য় ধাপে চালুর সম্ভাবনা রয়েছে। বিপ্লব ইসলামের রিপোর্ট। 4 বছর ধরে বন্ধ থাকায় 35 একর আয়তনের গাইবান্ধার রংপুর চিনিকল চত্বর ভরে গেছে জঙ্গলে। খোলা আকাশের নিচে অযত্নে পড়ে আছে আখ প্রক্রিয়াজাত করার যন্ত্র ও যানবাহন। গত বছরের ডিসেম্বরে চিনিকলটির মারাই কার্যক্রম পুনরায় শুরুর সরকারি সিদ্ধান্ত আসে। এতে খুশি স্থানীয়রা। মিলের নিজস্ব খামারের পাশাপাশি স্থানীয় কৃষকরা প্রস্তুতি নিচ্ছেন আখ চাষে। দ্রুত কারখানাটি চালুর দাবি তাদের। এই মিলগুলো কলকারখানার যত পার্টস আছে নষ্ট হয়ে যাচ্ছে, অন্য অন্য মিলে নিয়ে গেছে গাড়ি ঘোড়া। এই মিলটা পুনরায় চালু হলে ময়মনগঞ্জ আবার উন্নয়নের বন্যা বয়ে যাবে। যে লোকগুলো বসে আছে, যে লোকগুলো ক্ষতিগ্রস্ত হয়ে আছে, সেই লোকগুলো করে খায়। এই মিলটি পূর্ণাঙ্গ চালু না হওয়া পর্যন্ত আসলে আমরা এখনো দ্বিধাগ্রস্ত আছি, কারণ বিগত দিনেও আমাদেরকে বিভিন্ন সময় আশ্বস্ত করেছে কিন্তু তাতেও বাস্তবায়ন হয়নি। কর্তৃপক্ষ বলছে বন্ধ 6টি চিনিকলের মধ্যে রংপুর চিনিকল 3য় ধাপে চালুর সম্ভাবনা রয়েছে। এ লক্ষ্য নিয়ে আখ চাষ বাড়ানো সহ সার্বিক প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান ব্যবস্থাপনা পরিচালক। মিনিমাম আপনার 3 মাসের খাবার নিয়ে তারপর কিন্তু মিলটা চালানোর সিদ্ধান্ত নিতে হবে এবং সরকারি নির্দেশনা আছে যে 3 মাসের বেশি না হলে চালানোর মতো সক্ষম না থাকলে তাহলে এটা অবশ্যই একটা ক্ষতিকারক দিক আছে। 1957-58 মৌসুম থেকে আকমারের মাধ্যমে চিনি উৎপাদন শুরু হয় গাইবান্ধার রংপুর চিনিকলে। সবশেষ 2020-21 মৌসুমে আকমারাই শুরুর প্রস্তুতি নেওয়া হলেও বন্ধ হয়ে যায় কারখানাটি। বিপ্লব ইসলাম, সময় সংবাদ,
গাইবান্ধা। 6 মাস ধরে বন্ধ রংপুরে হাইটেক পার্কের নির্মাণ কাজ। আওয়ামী লীগ সরকার পতনের পর চলে যায় ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান। এতে প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। কবে থেকে কাজ শুরু হবে বলতে পারছে না কর্তৃপক্ষ। এদিকে আইটি খাতে শিক্ষিত তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে দ্রুত কাজ শেষ করার তাগিদ বিশেষজ্ঞদের। তারিকুল ইসলামের ক্যামেরায় আব্দুর রশিদ জীবনের রিপোর্ট। 2022 সালে শুরু হওয়া রংপুর হাইটেক পার্কের পুরো কাজ গত বছরের জুলাইয়ে শেষ হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত কাজ হয়েছে মাত্র 25%। সবশেষ কাজ হয়েছে গত বছরের 2 আগস্ট। আওয়ামী সরকারের পতনের পর কাজ বন্ধ করে চলে যায় ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান L&T। ফলে প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। যদি এটা কমপ্লিট হয়ে যায় দ্রুত, তখন আমরা 1 বছর বা 6 মাস অপেক্ষা করে এখানে আমরা শিখতে পারতাম। এখান থেকে ট্রেনিং করে নিজেরা কিছু আর্ন করতে পারতাম বা আমাদের কর্মসংস্থানের একটা জায়গা তৈরি হতো। আইটি পার্কটা যদি হইতো তাহলে অনেক বেকার কর্মসংস্থান সৃষ্টি হইতো। এই কাজটা যদি কমপ্লিট হয় তাহলে অবশ্যই আমাদের গ্রামবাসীর জন্য অনেক উপকার হবে। তো আমাদের অঞ্চলে যে আশেপাশে বাজারগুলো আছে সেগুলো একটু চাঙ্গা হবে। কাজ শুরু করতে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। আমরা সচেষ্ট আছি জেলা প্রশাসন, আমরা যোগাযোগ রাখছি তাদের সাথে যে এই কাজগুলো যে অবশিষ্ট যে কাজটা আছে অসম্পূর্ণ কাজ, সেই অসম্পূর্ণ কাজটা সম্পূর্ণ করার বিষয়ে তাদের কি নীতিগত সিদ্ধান্ত রয়েছে সেই বিষয়টা আমরা জানা মাত্র আপনাদেরকে জানাবো। রংপুর অঞ্চলের তরুণদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি করতে দ্রুত হাইটেক পার্কের কাজ চালু করা জরুরি বলছেন বিশেষজ্ঞরা। প্রতি বছর একটা ভালো অ্যামাউন্টের যে দক্ষ শিক্ষার্থী তারা কিন্তু শিক্ষিত হয়ে সার্টিফিকেট নিয়ে বের হচ্ছে। এই হাইটেক পার্কগুলো যদি দ্রুততম সময়ে চালু করা যায় তাহলে তারা তাদের মেধাকে বিকাশ করতে পারবে। রংপুর নগরীর খলিশাকুড়ি এলাকায় 10.77 একর জমির উপর নির্মিত রংপুর হাইটেক পার্কের নির্মাণ ব্যয় ধরা হয়েছে 154 কোটি টাকা। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর। আমদানি রফতানি কার্যক্রমে সরব সিলেটের তামাবিল স্থলবন্দর। বন্দরের কার্যক্রম নিয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার অপু বণিক। অপু, রয়েছি সিলেটের তামাবিল স্থল বন্দরে। আপনারা জানেন যে এখান থেকে প্রতিদিনই কিন্তু রাজস্ব খাতে বেশ ভালো অঙ্কের একটি টাকা কিন্তু জমা হয় এবং দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা যে তামাবিলের যে স্থলবন্দরে রয়েছি সেখানে কিন্তু পর্যায়ক্রমে সকাল 9টার পর থেকে কিন্তু ভারত থেকে ট্রাকগুলো এসে ঢুকছে এবং ব্যবসায়ীরা যেমনটি বলছেন যে আগের তুলনায় এখন কিন্তু আমদানিটা একটু হলেও আসলে কিছুটা কমে গেছে। কারণ হচ্ছে পাথর যেগুলো আসলে ভারত থেকে আসে সেখানে আসলে কাদামাটি আসার কারণেই কিন্তু আসলে তাদের এই আমদানিটা কমে গেছে বলছেন। এবং আপনাদেরকে আরেকটি বিষয় বলতে চাই যে এই কাদামাটির জন্যই কিন্তু 15% ছাড় দেওয়া হয়েছিল, কিন্তু গত 2 মাস ধরে এই ছাড়টা না দেওয়ার কারণেই প্রায় 4 থেকে 500 গাড়ি এখন ঢুকছে। এখন বর্তমানে আজকের যে পরিস্থিতি প্রায় 1 থেকে 150 গাড়ি ঢুকছে। সেই ক্ষেত্রে এখান থেকে আসলে রাজস্ব হারাচ্ছে, প্রতিদিনই কিন্তু রাজস্ব হারাচ্ছে সরকার। এবং যার কারণে আগে যেমনটি বলছিলাম যে আগে যেমনটি হতো যে রাজস্ব আগে প্রায় 15 থেকে 20 লক্ষ টাকা ছিল, সেই টাকাটাও কিন্তু একদম কমে গিয়েছে। তো বর্তমানে তামাবিলের যে পরিস্থিতি সেটি কিন্তু আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছে এবং এই স্থলবন্দরকে কেন্দ্র করে কিন্তু ধীরে ধীরে কর্মচাঞ্চলতা বাড়ছে। তো এই ছিল সিলেটের তামাবিল স্থলবন্দর থেকে আমার কাছে সর্বশেষ। সিলেটের তামাবিল স্থলবন্দর থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন রিপোর্টার অপু বণিক। বসন্ত বরণ, বিশ্ব ভালোবাসা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন রংপুরের ফুল চাষিরা। এবছর আবহাওয়া অনুকূলে থাকায় ফুল উৎপাদন ভালো হয়েছে বলছেন বাগান মালিকরা। সবকিছু ঠিক থাকলে এই মৌসুমে প্রায় 1 কোটি টাকার ফুল বিক্রির কথা জানিয়েছে কৃষি বিভাগ। তারিকুল ইসলামের ছবিতে রেদওয়ান হিমেলের রিপোর্ট। বসন্ত, বিশ্ব ভালোবাসা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সারা বছর ফুলের চাহিদা থাকলেও ফেব্রুয়ারির এই 3 দিবসকে ঘিরে ফুলের চাহিদা বাড়ে কয়েক গুণ। রংপুরের বিভিন্ন ফুলের বাগানে দোল খাচ্ছে লাল, সাদা, হলুদ সহ বাহারি রঙের গোলাপ। এখন চলছে শেষ সময়ের পরিচর্যার কাজ। আবহাওয়া অনুকূলে থাকায় বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে গাঁদা, চন্দ্রমল্লিকা, সূর্যমুখী, জারবেরা, রজনীগন্ধা সহ নানা জাতের দেশি বিদেশি ফুল। থাই আছে, গেঁদা আছে, তা বাজারে
গোলাপ লাল গোলাপ বিক্রি হয় 20 টাকা থেকে 25 টাকা। 21শে ফেব্রুয়ারি আর ভালোবাসা দিবস, এই দুইটাই আর কি গোলাপের চাহিদা বেশি। যশোর, তারপর আপনার কালীগঞ্জ, ওইখান থেকে আপনার মূলত ফুলটা আসে। এদিকে ফুল চাষ জনপ্রিয় করতে সব ধরনের সহযোগিতার কথা জানায় কৃষি বিভাগ। মাঠ পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তা এবং আমাদের যে উপজেলা কৃষি কর্মকর্তা তারা কিন্তু তাদের সাথে যোগাযোগ রেখেছে এবং ফুল চাষে একটা সম্ভাবনার দিক দেখছি এবং এটি দিনকে দিন তারা এটি আরও বৃদ্ধি করবে। কৃষি বিভাগের তথ্য মতে রংপুর অঞ্চলে ছোট বড় মিলিয়ে 210টি বাণিজ্যিক ফুল বাগান রয়েছে। 3টি দিবসকে সামনে রেখে ফুল পরিচর্যায় যেন দম ফেলার ফুরসত নেই ফুল চাষিদের। এদিকে সবকিছু ঠিক থাকলে এই মৌসুমে প্রায় 1 কোটি টাকার ফুল বিক্রির সম্ভাবনার কথা জানিয়েছে কৃষি বিভাগ। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং অ্যাসোসিয়েশন অব স্কিন কেয়ার অ্যান্ড বিউটি প্রোডাক্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অব বাংলাদেশ ASBMEB'র যৌথ উদ্যোগে মিডিয়া ফেলোশিপ 2024-এর অ্যাওয়ার্ড পেয়েছেন 31 জন গণমাধ্যম কর্মী। সোমবার রাজধানীর কারওয়ান বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মিলনায়তনে অংশগ্রহণকারী ও বিজয়ীদের হাতে ক্রেস্ট, সার্টিফিকেট ও পুরস্কারের অর্থ তুলে দেওয়া হয়। এ সময় ভেজাল প্রসাধনী সামগ্রী আমদানি বন্ধে সবাইকে সোচ্চার হতে আহ্বান জানান বক্তারা। এছাড়া রমজান মাস জুড়ে ভেজাল পণ্য সরবরাহ রোধে বিশেষ টাস্ক ফোর্স গঠনের কথা জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলিম আখতার খান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চিত্রনায়ক সিয়াম আহমেদ, ASBMEB এর মহাসচিব জামাল উদ্দিন সহ সংগঠনটির সদস্যরা। খেলাধুলাকে ছড়িয়ে দিতে আন্তঃ ক্লাব স্পোর্টস ফেস্টিভ্যাল উল্লাস 2025-এর আয়োজন করেছে গুলশান স্পোর্টস ক্লাব। এ উপলক্ষে সোমবার বিকেলে গুলশান ইউথ ক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। জানানো হয় আগামী 13 ফেব্রুয়ারি থেকে 22 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে প্রতিযোগিতামূলক ক্রীড়া উৎসব উল্লাস। ক্রিকেট ছাড়াও এই আয়োজন থাকছে ব্যাডমিন্টন, বাস্কেটবল, দাবা, ফুটবল সহ মোট 11টি ইভেন্ট। 21টি ক্লাবের প্রায় 750 জন প্রতিযোগী অংশ নেবেন এ উৎসবে। বাংলাদেশে 100 ক্রিকেটের চর্চা শুরু করতে ক্রীড়া উৎসবে এ ফরম্যাট যুক্ত করেছেন তারা। কৃত্রিম বুদ্ধিমত্তার অগ্রগতিতে নেতৃত্ব দেওয়া প্রতিষ্ঠান OpenAI কেনার প্রস্তাব দিলেন ইলন মাস্ক। তার নেতৃত্বাধীন বিনিয়োগকারী গোষ্ঠী $9,740 কোটি প্রস্তাব দিয়েছে প্রতিষ্ঠানটির সমস্ত সম্পদ কিনে নেওয়ার জন্য। এই প্রস্তাবের তিরস্কার করে কোম্পানিটির প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান $974 কোটি সামাজিক মাধ্যম X কেনার কথা টুইট করেন। বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে OpenAI। এবার এই প্রতিষ্ঠানটি কেনার প্রস্তাব দিলেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক। তার নেতৃত্বাধীন বিনিয়োগকারী দল $9,740 কোটি বিনিময়ে প্রতিষ্ঠানটির সমস্ত সম্পদ কিনে নেওয়ার প্রস্তাব দিয়েছে। স্থানীয় সময় সোমবার মাস্কের আইনজীবী এই খবর নিশ্চিত করেন। OpenAI-কে কেন্দ্র করে ইলন মাস্ক ও স্যাম অল্টম্যানের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছে। 2015 সালে মাস্ক ও অল্টম্যান যৌথভাবে এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করলেও পরবর্তীতে মাস্ক সরে দাঁড়ান। মাস্কের দাবি প্রতিষ্ঠানটি এখন মূল লক্ষ্য অলাভজনক প্রতিষ্ঠান থেকে সরে গিয়ে মুনাফার দিকে ঝুঁকেছে। এতে কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। অন্যদিকে OpenAI বলছে উন্নত AI মডেল তৈরির জন্য বিনিয়োগ আকর্ষণ করতেই প্রতিষ্ঠানটিকে লাভজনক মডেলে রূপান্তর করা হয়েছে। প্রতিষ্ঠানটির বর্তমান মূল্য প্রায় $300 বিলিয়ন বলে ধারণা করা হচ্ছে, যা মাস্কের প্রস্তাবিত মূল্য থেকে অনেক বেশি। মাস্কের নেতৃত্বে OpenAI কেনার এই প্রস্তাবে আরও কয়েকটি বিনিয়োগ প্রতিষ্ঠানও সমর্থন দিচ্ছে। বিনিয়োগকারীরা বিশ্বাস করেন OpenAI পুনরায় গবেষণা কেন্দ্রিক ও উন্মুক্ত প্রযুক্তি উন্নয়নের পথে ফিরলে কৃত্রিম বুদ্ধিমত্তার অগ্রগতিতে এটি ইতিবাচক ভূমিকা রাখবে। তবে এই প্রস্তাব তিরস্কার করে উড়িয়ে দিয়েছেন কোম্পানিটির বর্তমান প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান। প্রস্তাবের প্রতি উত্তরে $974 কোটি সামাজিক যোগাযোগ মাধ্যম X কেনার কথা জানান তিনি। প্রযুক্তি বিশ্বে এই প্রস্তাব ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এ নিয়ে মাস্ক ও অল্টম্যানের দ্বন্দ্ব আরো গভীর হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রে ঢোকা সব ইস্পাত ও অ্যালুমিনিয়ামের উপর 25% শুল্ক আরোপ করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কানাডা এবং যুক্তরাজ্য এই নীতির প্রভাব নিয়ে উদ্বিগ্ন। তিনি আরও জানিয়েছেন পাল্টা শুল্ক আরোপ করবেন এমন দেশগুলোর বিরুদ্ধে যারা ইতোমধ্যে মার্কিন পণ্যের উপর শুল্ক আরোপ করেছে। তবে শুল্কের আওতায় কোন কোন দেশ আসবে তা স্পষ্ট করেননি তিনি।
ট্রাম্পের একের পর এক নির্বাহী আদেশে নড়ে চড়ে যাচ্ছে গোটা বিশ্ব। বিতর্কিত মন্তব্যের মতো দিয়ে যাচ্ছেন বিতর্কিত সব শুল্ক আরোপের ঘোষণা। এবার যুক্তরাষ্ট্রে ঢোকা সব ইস্পাত ও অ্যালুমিনিয়ামের উপর 25% শুল্ক আরোপ করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আরও জানিয়েছেন পাল্টা শুল্ক আরোপ করবেন এমন দেশগুলোর বিরুদ্ধে যারা ইতোমধ্যে মার্কিন পণ্যের উপর শুল্ক আরোপ করেছে। তবে শুল্কের আওতায় কোন দেশ আসবে তা স্পষ্ট করেননি তিনি। কানাডা এবং যুক্তরাজ্য এই নীতির প্রভাব নিয়ে উদ্বিগ্ন। কানাডা যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ইস্পাত ও অ্যালুমিনিয়াম রপ্তানিকারক দেশ। এই পদক্ষেপের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তারাও প্রস্তুত। যুক্তরাজ্য এই নীতি নিয়ে আলোচনা শুরু করেছে, তবে তারা এখনও বিস্তারিত তথ্যের জন্য অপেক্ষা করছে। এদিকে যুক্তরাষ্ট্রের শুল্ক নীতির পাল্টা পদক্ষেপ হিসেবে কয়লা, এলএনজি, অপরিশোধিত তেল, কৃষি যন্ত্রপাতি এবং গাড়ির উপর শুল্ক আরোপ করেছে চীন। তারা মার্কিন কোম্পানি গুগলের বিরুদ্ধে এককভাবে তদন্ত শুরু করেছে। বিশ্বের অন্যান্য দেশও এই পদক্ষেপের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানাচ্ছে। ইউরোপীয় কমিশন এই শুল্ককে অযৌক্তিক বলে অভিহিত করেছে। এমনকি বাণিজ্যিক বিষয়গুলোকে রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার না করতে যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছে চীন। নাদিম মারজান, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। দেশের মানুষের মাথা পিছু আয় সঞ্চয় ও বিনিয়োগ কমেছে। পরিসংখ্যান ব্যুরোর তথ্য, কমেছে জিডিপি প্রবৃদ্ধিও। নতুন মুদ্রানীতিতে মূল্যস্ফীতি 7 থেকে 8% নামানোর লক্ষ্য। রমজান সামনে রেখে ফ্যামিলি কার্ডের বাইরে ট্রাক সেলে অতিরিক্ত 9,000 মেট্রিক টন খাদ্যপণ্য বিক্রি করবে টিসিবি। পাবে 12 লাখ পরিবার, জানালেন বাণিজ্য উপদেষ্টা। এবং 6 মাস ধরে বন্ধ রংপুরে হাইটেক পার্ক নির্মাণ কাজ। ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান চলে যাওয়ায় অনিশ্চিত প্রকল্পের ভবিষ্যৎ। শুরু করতে তৎপর জেলা প্রশাসক। এই ছিল এ সময়ের বাণিজ্যে। সঙ্গেই থাকুন সময়ের।